আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, সাবেক সংসদ সদস্য, তিনি তার যে নির্বাচনী এলাকা সেখানে একটি বক্তব্য দিতে গিয়ে অনেকটা হাস্যচ্ছলে কৌতুক করতে গিয়ে হাসি মুখে যে কথাগুলো বলেছেন সেটা এখন সারা বাংলাদেশে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এবং তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ সেই প্রতিপক্ষ এটাকে একটা যাকে বলা ইস্যু বানিয়ে ইস্যু তৈরি করে রীতিমতো রাজনীতিতে ঝড় তোলার চেষ্টা করছে। আমরা প্রথম থেকে সবাই যেটা অনুমান করেছিলাম যে জামাতের তো অনেকগুলো টিম আছে, বি টিম, সি টিম, ডি টিম। জামাতের অনেকগুলো সংগঠন রয়েছে, গুপ্ত সংগঠন রয়েছে, যারা চেহারা বদল করে, পোশাক বদল করে, চরিত্র বদল করে রাজনৈতিক প্রয়োজনে অনেকটা সামরিক কায়দায় বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ঘাপটি মেরে বসে থাকে বা বসেছিল। এই বিপ্লবের পরে আমরা সচিবালয়, সেনাবাহিনীতে, বিচারালয়, বিশ্ববিদ্যালয় যেভাবে জামাতের লোকদের আধিক্য এবং রীতিমতো অভ্যুদয় দেখেছি, এটা আমরা অনেকে বিশ্বাস করতে পারিনি যে এই দলটির যে প্রস্তুতি কোন পর্যায়ে ছিল। দ্বিতীয়ত, তারা যে ম্যাটিকুলাসলি একটা ডিজাইন করতে পারে, সেই ডিজাইনের প্রেক্ষিতে ডাকসু নির্বাচনে তাদের ভূমিধস বিজয়, রাকসু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের যে বিজয় ধ্বনি সূচিত হয়েছে, এটা রীতিমতো রাজনৈতিক অঙ্গনে কম্পন ধরিয়ে ফেলেছে। এর কারণ হলো, যেভাবে আপনি চিন্তা করুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়েম কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান ভাইস চ্যান্সেলর, যদি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ধরেন ছাত্র হিসেবে সাদিক কায়ুম, কিংবা সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যিনি হয়েছেন তার অবস্থান ধরেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদপ্রার্থী যদি 100 জন লোককে মানুষ কল্পনা করত, বিএনপি, জামাত কিংবা আওয়ামী লীগ, সেই 100 জন নেতার মধ্যে, শিক্ষক নেতার মধ্যে কিংবা বরেণ্য শিক্ষকদের মধ্যে এখন যিনি হয়েছেন এই ভদ্রলোকের কথা কেউ কল্পনাই করেনি। অথচ পুরো দেশ জাতিকে অবাক করে দিয়ে অনেকটা ঝড়ের গতিতে তিনি এসে যেভাবে চেয়ারে বসলেন এবং দায়িত্ব পালন করছেন, এটা পুরো দেশবাসীর জন্য জামাতের একটা শিক্ষা যে লিসেন, ওয়াচ অ্যান্ড এনজয়। শোনো, মনোযোগ সহকারে দেখো এবং উপভোগ করো। আবার সাদিক কায়ুমের আপনি যদি পরিবার ধরেন, চেহারা ধরেন, সুরত ধরেন, তার কর্মকাণ্ড ধরেন, তাহলে অতীতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছেন, ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ছাত্র সংসদের, তো তাদের মতো করে ছাত্রদেরকে যদি আপনি চিন্তা করেন, 1000 ছাত্র যদি একত্র করেন তার মধ্যে সাদেক কায়ুম পড়ে না। কিন্তু এই 1000 সম্ভাব্য ভিপি প্রার্থী বা ভিপি হওয়ার যোগ্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে পেছনে ফেলে সবাইকে অবাক করে দিয়ে সাদিক কায়ুম যেভাবে হয়েছেন, এটা জামাতের একটা মহা কৌশল। তো কাজেই এখন জামাত সম্পর্কে তাদের যারা প্রতিপক্ষ যে সকল কথাবার্তা বলেন, সেটা হলো এই দলটির পক্ষে সব কিছু করা সম্ভব, সব কিছু করা সম্ভব। তো সেই দিক থেকে আগামী যে নির্বাচন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্ধন, সম্পর্ক, মানে জামাত যে কী করছে বা কী করবে এটা কেউ সিদ্ধান্ত নিতে পারছে না, কেউ এটা বুঝতে পারছে না। তারা হঠাৎ হঠাৎ করে দিক পরিবর্তন করছে, গতি পরিবর্তন করছে। তারা কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছাকাছি চলে যাচ্ছে, আবার অভিমান করে চলে আসছে, মনে হচ্ছে এই বোধ হয় ডক্টর ইউনূসের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়ে গেল। আবার তার 2 দিন পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের সেই যে কী দহরম মহরম সম্পর্ক। একইভাবে এনসিপির সঙ্গে এই তাদের বন্ধুত্ব, এই তাদের শত্রুতা, এটা শুরু হয়েছে গত 8-9 মাস ধরে। এখানে এনসিপি যে সকল নেতৃবৃন্দ রয়েছেন বা সরকারি যে সকল ছাত্র প্রতিনিধি রয়েছেন, তারা বিভিন্ন সময় জামাতের বিরুদ্ধে নানা রকম বিষোদ্গার করেছেন। আবার বিষোদ্গার করার পরে একটু পরে যখন জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, অ্যাজ ইট ইজ মনে হচ্ছে তারা তাদের জন্মদাতা পিতার সঙ্গে দেখা করেছেন। ওইভাবে সম্মান মর্যাদা নিয়ে
হাত কাছুমাছু করে তারা জামাতের নেতাদের সামনে দাঁড়িয়ে থাকছেন। আর অন্যদিকে সালাউদ্দিন সাহেবের মতো লোকের কটাক্ষ করে এনসিপির নেতারা যেভাবে কথাবার্তা বলছেন, বা সামনে সামনে যখন দেখা হচ্ছে নাহিদ সাহেব বা যাকে বলা হয় নাহিদ সাহেব বা সালাউদ্দিন সাহেব, তারা যেভাবে হ্যান্ডশেক করছেন, সেই তুলনায় যদি আপনি দেখেন জামাতের আমির গুলাম পরওয়ার কিংবা ডক্টর আবদুল্লাহ তাহের, ওনাদের সঙ্গে যখন নাহিদ বা অন্য যারা মানে এনসিপির শীর্ষ নেতৃত্ব রয়েছেন, তারা যখন কোলাকুলি করছেন, হ্যান্ডশেক করছেন, আপনি সেখানে দেখবেন যে সর্বোচ্চ আনুগত্য, সর্বোচ্চ ভক্তি শ্রদ্ধা তারা প্রদর্শন করছেন এই জামাতি নেতাদের প্রতি, অনেকটা বাপের মতো। তো এইবার যে বারবার শুধু তাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, সংঘাত হচ্ছে, আবার একটু পরে মিল হয়ে যাচ্ছে। এখন এটা কি অভিনয়? এটা কি নাটক? এটি কি বিএনপিকে বিভ্রান্ত করা? এটি কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিভ্রান্ত করা? এটিকে জাতিকে বিভ্রান্ত করা, নাকি সত্যিকার অর্থে এদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত আছে? এগুলো নিয়ে আমরা আসলে কনফিউজড। আমরা এনসিপিকেও বিশ্বাস করতে পারছি না, জামাতকে বিশ্বাস করতে পারছি না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে তো প্রশ্নই আসে না। এই হলো বাস্তবতা। এখন যারা আমাদের সামনে অভিনয় করছেন, আমাদেরকে নিয়ে খেলছেন, আমাদের মন মানসিকতা বিশ্বাসকে পুঁজি করে যারা নানা রকম কর্মকাণ্ড করছেন, তাদের মধ্যে কী ধরনের অনুভূতি আমরা বলতে পারবো না, কিন্তু সাধারণ জনগণ, আমি যেটা বললাম ঠিক এরকমই, যে এই তিনটি গ্রুপ, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যারা আছেন তারা, জামাতের নেতৃত্বে যে সমস্ত শীর্ষ নেতারা আমাদের সামনে এসে কথাবার্তা বলেন তারা, এবং এনসিপির নেতৃবৃন্দ, তাদের কোনো কথা, কাজে, কর্মে ধারাবাহিকতা নেই, এবং তাদের কোনো কর্মে আমরা বিশ্বাস করতে পারছি না, এবং আমরা তাদের উপর নির্ভর করতে পারছি না। এই অবস্থা তৈরি হয়েছে, এবং এই অবস্থার মধ্যে আবার নতুন আর একটা নাটক শুরু হয়েছে। সেটি হলো এনসিপির সকল নেতা তারা জামাতের বিরুদ্ধে দ্বিধার্থে বিষোদ্গার করছেন। এখন এই বিষোদ্গার হতে পারে বিএনপিকে এনসিপির দিকে এগিয়ে এনে, এনসিপি যখনই আসবে, সঙ্গতি কারণেই বিএনপি তার যারা ঘনিষ্ঠ ছোট ছোট রাজনৈতিক দল, তাদের প্রতি তারা উদাসীন হয়ে পড়বে, অনেকে অপমানিত বোধ করবে, এবং অনেকের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হবে। এবং নির্বাচনের এই শেষ মুহূর্তে, অর্থাৎ দেখা গেল যে সুন্দরী একজন রমণী আপনাকে আকর্ষণ করছে, সে মূলত আপনার সাথে প্রতারণা করবে, কিন্তু আপনি তার লোভে আপনার ঘর সংসার সব কিছু ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে গেলেন, দুদিন পরে সুন্দরী আর নাই। এরকম একটা অবস্থা। এখন এনসিপির সাথে খুব দহরম মহরম সম্পর্ক করার জন্য বিএনপি যদি আগ্রহ বোধ করে, যে এই কারণে যে এরা তো এখন জামাতের সঙ্গে নাই, জামাতের গালাগালি করছে, কাজেই এনসিপির সঙ্গে একটু ছাড় দেওয়া যাক। সঙ্গে সঙ্গে দেখবেন জুনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, তারপরে নুরুল হক নুরু, ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, এদের সঙ্গে তাদের দূরত্ব মানে সৃষ্টি হয়ে গেছে। আর সেই দূরত্ব যখন একেবারে চরম পর্যায়ে পৌঁছে যাবে, এনসিপি তখন আবার যদি জামাতের সাথে চলে আসে, বিএনপি একা। আবার এরকম মানে নানা রকম খেলাধুলা এখন এখানে চলছে। তো সেই সকল খেলাধুলা অবশ্যই আমি সাধারণ মানুষ হিসেবে যদি বুঝতে পারি, বিএনপি জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, অন্যান্য যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তারা অবশ্যই আমার চেয়ে ভালো বুঝেন, তবুও আমি বলছি। এখন যে কথা, সেই কথাটা হলো গোলাম পরওয়ার সাহেব যেটি বলেছেন এনসিপিকে উদ্দেশ্য করে, যে জন্ম নিয়েই বাপের সাথে প্রতিযোগিতায় নেমো না, এই হলো বক্তব্য। এখানে তিনি স্পষ্টত বলার চেষ্টা করেছেন যে এখানে দুটো অংশ তার বক্তব্যের। একটা অংশ তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা ধান বপন করেছেন, ধান কাটছেন এখন, কিন্তু এই ধান আপনারা তো বপন করেননি, কারা বপন করেছে একটু খোঁজ নিয়ে দেখেন। 2 নম্বরে ধান কেটে এনেছেন, ঘরে এনেছেন, এখন একটু ওজন করে দেখেন যে এর ওজন কেমন, দাড়িপাল্লায় ওজন করে দেখেন যে এর ওজন কেমন। এখানে দাড়িপাল্লা বলতে উনি যেটি বুঝাচ্ছেন ইনসাফ, ন্যায় বিচার এবং সত্যিকার হুঁশ রেখে একজন বিক্রেতা যখন দাড়িপাল্লায় মাল উঠায়, তখন তার খেয়াল থাকে যেন 1 ছটাক বেশি না যায়। আর যিনি কেনেন তিনি সর্বোচ্চ চেষ্টা করেন যে অংশে বাটখারা রয়েছে সে অংশে যেন ওজন বেশি না হয় এবং তাকে যেন ঠকানো না হয়। তো এই যে দাড়িপাল্লা দ্বারা তিনি যে ইনসাফের কথা বলছেন, ন্যায় বিচারের কথা বলছেন, বাস্তব অবস্থা বোঝার জন্য বিএনপিকে যে ওসিয়ত করেছেন, এটা বিএনপির জন্য একটা চপেটাঘাত। কিন্তু এটা ভাইরাল হয়নি। ভাইরাল হয়েছে তার বক্তব্যের দ্বিতীয় অংশ অথবা প্রথম অংশ, যেখানে তিনি বলেছেন এনসিপিকে উদ্দেশ্য করে যে
জন্ম নিয়েছো, জন্ম নিয়েই বাপের সাথে প্রতিযোগিতায় নেমো না। জামাতের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আরও বহু বহু পথ তোমাদেরকে যেতে হবে। তো এই যে কথা, এখানে যে শব্দ বাপ, বাবা, জন্মদাতা, এখানে আসলে বায়োলজিক্যালি যেভাবে একজন পুরুষ মাতৃগর্ভে বা নারী গর্ভে সন্তান উৎপন্ন করে, পুরুষের বীর্য যেভাবে জরায়ুতে সন্তান উৎপন্ন করে, ঠিক রাজনীতির অঙ্গনও একই অবস্থা। এখানে কোনো কিছু উৎপন্ন করতে হলে এখানে নারী পুরুষের মধ্যে প্রথমে একটা প্রেমময় সম্পর্ক থাকে, তারপরে সেখানে তাদের সঙ্গম হয়, সঙ্গমের পরে সেখানে যে পৌরুষের নির্যাস বীর্য, সেখানে বীর্যপাত ঘটে, এবং সেই বীর্যপাত ধারণ করার জন্য জরায়ু থাকতে হবে, শক্তিশালী জরায়ু থাকতে হবে, এবং সেই জরায়ু সেটা যাকে বলা হয় সেটাকে একেবারে প্রাণের রূপ দেওয়ার জন্য, ভ্রূণকে প্রাণের রূপ দেওয়ার জন্য সেই জরায়ুর সক্ষমতা থাকতে হবে। ঠিক একইভাবে রাজনীতিতে যদি কেউ মানুষ পিতা হয়, তাকে ঠিক একইভাবে টেক কেয়ার করতে হবে। তাদের সঙ্গে তাদের আন্তরিকতা, তাদের সম্পর্ক পিতা পুত্রের মতোই হবে। তাদেরকে রিক্রুট করবে, তাদেরকে লালন করবে, পালন করবে, পয়সা দেবে, তারপর সে তাদেরকে প্রশিক্ষণ দেবে, তাদের জন্য ঝুঁকি নেবে, তাদেরকে মাঠে নামাবে। যেভাবে একটা সন্তানকে একটা পিতা তার কর্মজীবনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়, ঠিক রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু একজন নেতা তার একজন কর্মীকে, সহযোগীকে ঠিক ওইভাবে নার্সিং করে, প্ল্যান্টেশন করে, এবং তাদেরকে ফুলে ফলে শোভিত করে। তো সেই দিক থেকে যদি এনসিপির পিতা জামাত হয়, তাহলে তো এখানে অনেকগুলো প্রশ্ন আছে। প্রশ্ন আছে যে এটা কেমন হলো, এটা নিয়ে প্রশ্ন, এর মধ্যে আরও অনেক প্রশ্ন, এগুলো এখন আমার বলাটা ঠিক হবে না, বলবোও না। আর দ্বিতীয়ত হলো যে জামাত যদি সত্যিকার অর্থে পিতার মর্যাদা নিয়ে, পিতার অধিকার নিয়ে, পিতার মতো দায়িত্ব এবং কর্তব্য নিয়ে এনসিপিকে গঠন করে থাকে, তাহলে এনসিপির যারা লোকজন রয়েছে তারা এখন যে কাজকর্মগুলো করছে, সেই কাজকর্মগুলো কি আসলে ঠিক হচ্ছে? তারা যদি তাদের পিতাকে অস্বীকার করতে পারে, তাহলে সৎ পিতা বা নতুন পিতা, নতুন অভিভাবক, তাদেরকে তো তাদের অস্বীকার করতে 1 মিনিট সময় লাগবে না। তো এই যে জামাত এবং এনসিপির মধ্যে এখন যে রসায়ন চলছে, আবার এনসিপি বিএনপির মধ্যে যে রসায়ন চলছে, এটা রাজনীতির সুস্থ ধারা বলে আমার কাছে মনে হচ্ছে না। এটা একটা অসুস্থ ধারা। এই প্রতিযোগিতা বাঙালি জাতির জন্য কোনো সুফল বয়ে আনবে না। আমাদের রাজনীতির কালচারে এর কোনো সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠায়, সুশাসন প্রতিষ্ঠায় এবং আগামী সরকার গঠনে এগুলো কোনো ভূমিকা রাখবে না। বরং নির্বাচনকে বানচাল করা, নির্বাচনের পথকে প্রতিবন্ধকতা তৈরি করা এবং রাজনৈতিক দলগুলোর চরিত্র হরণ করা বা হনন করা, এই কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের মধ্যে জামাতের এজেন্ট গিজগিজ করছে, এবং এটা শুরু হয়েছিল অনেক আগের থেকে। সেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো 2009 সন থেকে, তখন থেকে মোরলে সবাই বলার চেষ্টা করছিলেন যে ও জামাতের এজেন্ট, ও শিবিরের এজেন্ট। এই কথা আওয়ামী লীগের মধ্যে কিন্তু আলাপ আলোচনা হতো। কিন্তু জামাতি কাজটি এতটা সূক্ষ্মভাবে, বৈজ্ঞানিকভাবে, অঙ্কশাস্ত্রের সূত্র অনুযায়ী এত চমৎকারভাবে যেভাবে বৃক্ষরোপণ করে, প্ল্যান্টেশন, ঠিক সেইভাবে আওয়ামী লীগের কলিজার মধ্যে সেই তাদের এজেন্ট তারা ঢুকিয়ে দিতে পেরেছে, এবং সেটা এখনও অব্যাহত আছে। আওয়ামী লীগের লন্ডনের কমিটিতে, আওয়ামী লীগের নিউ ইয়র্কের কমিটিতে, এমনকি শেখ হাসিনার দিল্লিতে যে তার সঙ্গে যারা খুব নিয়মিত দেখাশোনা করেন, তার রিপ্রেজেন্টেশন করেন এবং তার পক্ষে কথাবার্তা বলেন, এবং প্রতি মুহূর্তে এই মুহূর্তে শেখ হাসিনা যাদের সঙ্গে নিয়মিত কথাবার্তা বলেন এবং তাদের বুদ্ধি পরামর্শ অনুযায়ী অনেক কিছু করেন, তারা যে কেউ কেউ জামাতের নন, এটা বুকে হাত দিয়ে বলা যাচ্ছে না। আমার ক্ষুদ্র সেন্স বলে, বা আমি যেটা বুঝতে পারি, চেহারা দেখলে আমি বুঝতে পারবো যে এই লোকগুলো আসলে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তারা আওয়ামী লীগের সর্বনাশ ঘটানোর জন্য যে কাজগুলো করছে, তারা মূলত জামাতের এজেন্ট এজেন্ডা বাস্তবায়ন করছেন জামাতের এজেন্ট হিসেবে। এই গেল একটা অবস্থা। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।
2 নম্বর হলো যে আওয়ামী লীগও কিন্তু বসে নেই। আওয়ামী লীগও বসে নেই। তারাও রয়ের মাধ্যমে ঠিক জামাতের কর্মকাণ্ড, বিএনপির কর্মকাণ্ড এটা অত্যন্ত চমৎকারভাবে তারা করে যাচ্ছে। অনেক লোক দেশের ভিতরে এবং দেশের বাইরে, এমনকি অনেক যাকে বলা হয় পথবধূ, পতিতা, অনেক সোসাইটি গার্ল, মেয়ে, অনেক রাজনৈতিক কর্মী, পুরুষ এবং নারী, যাদেরকে জামাত এবং বিএনপির নেতাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে র। এরা ছলে বলে কৌশলে এদেরকে দিয়ে অনৈতিক কাজ করায়, ভিডিও ধারণ করে, অডিও ধারণ করে, টাকা পয়সার লেনদেন করে এবং জায়গা মতো দিল্লিতে এই জিনিসগুলো পৌঁছায় দেয়। এটা গেল একটা, যেটাকে স্যাবোটাজ বলা হয়। এই কাজগুলো দিদা আসছে, এটা কিন্তু সেই 2012 সন থেকে, অর্থাৎ জামাত যে সময় শুরু করেছে, আওয়ামী লীগও ঠিক এই সেম কাজটি শুরু করেছে। ফলে এখন অনেক লোকের অনেক কীর্তি কাহিনী, যেটা 2012 সন থেকে আওয়ামী লীগ, সেটা তাদের ডিজিএফআই বলেন, তাদের সেই এমটিসি কি যেন একটা আছে, এনটি ন্যাশনাল টেলিকমিউনিকেশন, যেটা এনটিসিএম মনিটরিং সেল যেটা আছে, এটার মাধ্যমে তারা করেছে। তাদের প্রাইভেট গোয়েন্দা তারা নিয়োগ করেছিল বেশ কয়েকবার, দেশি বিদেশি গোয়েন্দা, বড় বড় বিএনপি নেতাদেরকে, জামাত নেতাদেরকে ফাঁদে ফেলার জন্য। এবং এর পেছনে তারা অনেক টাকা পয়সা খরচ করেছে এবং সেই তথ্যগুলো তারা সংরক্ষণ করেছে দেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গাতে। সেই ভিডিও ফুটেজ, সেই অডিও ফুটেজ সব কিছু তাদের আছে। এবং এটা জামাতের নেতা জনাব আজমি হয়তো জানতে পারবেন। একটু চেষ্টা করলে তিনি এই কাজগুলো, যে সকল সিক্রেট সার্ভিস করেছে বা যারা মনিটরিং করেছে, তারা অনেকেই এখন আছে এবং অনেকেই এই সকল পিঠ বাঁচানোর জন্য তথ্য জামাতের কাছে সরবরাহ করছে। সবচেয়ে আওয়ামী লীগের জন্য, মানে আওয়ামী লীগ যে কাজটি খুব কৌশলে করছে, যেটা অনেকে বুঝতে পারছে, বিএনপির কিছু অ্যাক্টিভিস্ট তারা বুঝতে পারছে, যেমন শাহেদ আলম, অন্যান্য যারা আছেন দেশের বাইরে সাংবাদিক, তারা বুঝতে পারছেন এখানে সুনির্দিষ্টভাবে যাদেরকে জামাতের লোক মনে করা হচ্ছে, সুনির্দিষ্টভাবে যাদেরকে বিএনপির লোক মনে করা হচ্ছে, এবং তারা মানে 100টা যদি কথা বলেন, 100টা কথার মধ্যে 99টি কথা হলো দিল্লির বিরুদ্ধে, 99টি কথা শেখ হাসিনার বিরুদ্ধে, এবং শেখ হাসিনাকে গালাগাল করে এই 80 বছর বয়স্ক একজন মহিলাকে রীতিমতো, মানে এর চাইতে অশ্লীল, অশ্রাব্য কোনো ভাষা হতে পারে না। এই সকল গালাগালি এবং আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি, অনিয়ম ইত্যাদি যেভাবে তারা বলছে, আপনার কাছে মনে হবে যে এই পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো দলের এরকম কট্টর শত্রু কেউ ছিল না। আওয়ামী লীগের যে যদি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এরকম কট্টর শত্রু থাকে, তাহলে এই কয়জন লোক কট্টর শত্রু। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এই লোকগুলো মূলত রয়ের পেইড এজেন্ট। আজকে থেকে নয়, সেটা আপনি ধরুন 2017-18 সন থেকে রয়ের পেইড এজেন্ট। তারা শেখ হাসিনাকে গালাগালি করবে এবং শেখ হাসিনাকে গালাগালি করে তারা একটা অডিয়েন্স তৈরি করবে, সেই অডিয়েন্স আলটিমেটলি বিএনপি, জামাতের মতো বড় বড় নেতাদের সঙ্গে তাদের একটা কানেকশন তৈরি করে দেবে। বিএনপি নেতারা, আওয়ামী লীগ নেতারা, জামাতের নেতারা সবাই তাদের সঙ্গে খোলামেলা কথা বলবে। আওয়ামী লীগের লেখে তারা বলবে, ভাই আমাদেরকে গালাগালি করো না, তোমাকে আমি এত টাকা দেব। জামাতের লোকগুলো বলবে, আপনি যে কাজগুলো করছেন আরও সুন্দরভাবে করেন। বিএনপির লোকেরা একই কথা বলবে। আর সেই সকল অডিও টেপ, ভিডিও টেপ হুবহু দেখা গেল যে দিল্লিতে সংরক্ষণ করা হচ্ছে। আর হঠাৎ করে একদিন দেখবেন যে সকালবেলা এই পুরো টিমগুলো তারা শেখ হাসিনার সঙ্গে বসে চা কফি খাচ্ছে এবং হাসাহাসি করছে। ঠিক এইভাবেই কাউন্টার ইন্টেলিজেন্স সিস্টেমটা সাজানো হয়। আপনারা যারা মাসুদ রানা পড়েছেন, তারা এই ধরনের ঘটনা অহরহ জানেন, এভাবেই ঘটে থাকে। আপনারা যারা জেমস বন্ড দেখেন কিংবা অন্যান্য যে সকল যাকে বলা হয়
এরকম গোয়েন্দা সিরিজগুলো রয়েছে। এমনকি আপনি কিরিটি রায়, ফেলুদা সব জায়গাতে এরকম কাউন্টার ইন্টেলিজেন্স দেখবেন যে কাউন্টার ইন্টেলিজেন্সের মাধ্যমে 2012 সন থেকেই প্রবল আওয়ামী বিরোধী কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কিছু বুদ্ধিজীবী, কিছু লেখক এবং আমাদের সমাজে ঘুরে বেড়ায় কিছু মানুষ তৈরি করা হয়েছে যারা মূলত রয়ের এজেন্ট। এই কাজগুলো করা হচ্ছে। তারপর যেই জিনিসগুলো হচ্ছে সেটি হলো জামাতের যে লোকগুলো, জামাতের যে সমস্ত লোকজন যারা আওয়ামী লীগের মধ্যে ছিল জামাতের এজেন্ট হয়ে তাদের মধ্যে কিছু কিছু মানে লোভী যারা লোকজন রয়েছে, জামাতের তো সব লোক ফেরেশতা না, তাদের মধ্যে কিছু কিছু লোক আছে। আপনি চিন্তা করেন যেখানে হামাসের মধ্যে বেঈমান তৈরি করা গেছে এবং সেই হামাস যোদ্ধাদের সেই বেঈমান গ্রুপটির কারণে হামাসের ইসমাইল হানিয়ার মতো লোকজন মারা গেছেন ইসরায়েলের হাতে। ইরানের মধ্যে কাউন্টার ইন্টেলিজেন্সের বেঈমান তৈরি করা হয়েছে এই এত বড় একটা যুদ্ধের মধ্যে। সেই তারা ইসরায়েলের সাথে যোগাযোগ রক্ষা করেছে এবং ইরানের প্রেসিডেন্টের মতো তাদের সেই যাকে বলা হয় সামরিক বাহিনীর সবচেয়ে ইফেক্টিভ যে কর্তাগুলো আছে তাদেরকে টু দি পয়েন্ট হত্যা করার জন্য যত তথ্যপাত্র এই ইরানের সেনাবাহিনীর কর্মকর্তা, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, নারী কর্মী মানে নারী অধিকার কর্মী, মানবাধিকার কর্মী, এনজিও কর্মী, তারা এই কাজগুলো করেছে। তো যেখানে সৌদি আরবের মতো জায়গাতে, ইরানের মতো জায়গাতে যেখানে কথার 19-20 হলে কল্লা কেটে ফেলা হয়, সেখানে যদি এই ধরনের কাউন্টার ইন্টেলিজেন্স থাকতে পারে তাহলে জামাতের যেই লোকগুলো আওয়ামী লীগের সঙ্গে মিশেছিল ধরুন 5,000 লোক, তার মধ্যে 50 জন লোক যে জামাতের সাথে বেঈমানি করেনি এবং জামাতের গুপ্ত খবরাখবর আওয়ামী লীগকে জানায়নি, এটা বিশ্বাস করার মতো নির্বুদ্ধিতা আর নেই। তার ফলে কি হলো, অনেক জায়গায় দেখবেন জামাত একটা গোপন বৈঠক করছে কিংবা অনেক জায়গাতে জামাতের মহিলা কর্মীরা গোপন বৈঠক করেছে, যেটা কেউ জানার কথা না। কিন্তু সেই 2014 থেকে একেবারে 25 পর্যন্ত 10 বছরে ডিবি মনির, ডিবি হারুন সেখানে গিয়ে উপস্থিত এবং তাদেরকে সদল বলে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, একদম নিখুঁতভাবে গ্রেপ্তার করা হয়েছে। এটা কোনো অবস্থাতেই কাউন্টার ইন্টেলিজেন্স ছাড়া সম্ভব নয়। এমনকি বিএনপির যে গোপন কথাগুলো সেটাও আওয়ামী লীগ জেনে গিয়েছে। ফলে কি হলো, আমাদের রাজনীতির যে সহজ সরল পথগুলো রয়েছে, রাজপথের আন্দোলন, ভোটারদের মনোরঞ্জন, ব্যালট বাক্স পূর্ণ করা দলীয় সমর্থক দ্বারা, এগুলো তিরোহিত হয়ে গেছে। এখন কে কত এজেন্ট নিয়োগ করতে পারে, কে কত চক্রান্ত করতে পারে এবং কে কত 2 নম্বরই করে সফলতা অর্জন করে ক্ষমতা আসতে পারে, এই প্রতিযোগিতা রাজনীতির যে চিরাচরিত যে ফরমেশন বা চিরাচরিত যে গঠনতন্ত্র তার সঙ্গে কন্ট্রাডিক্ট করছে। ফলে পুরো জনপদ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে, মানুষের বীরত্ব উধাও হয়ে গেছে, পরিশ্রম করার স্পৃহা চলে গেছে। সেখানে পরিশ্রম করার পরিবর্তে চুরি করা, কাজ করার পরিবর্তে ঘুষ খাওয়া, তারপর গবেষণা করার মানে প্র্যাকটিক্যালি গবেষণা করবে, চিন্তা করবে, ভাবনা করবে, এগুলোর পরিবর্তে অধিক কল্পনা করা, তারপরে যাকে বলা হয় খিস্তি খাওয়ার করা, অভিশাপ দেওয়া, এগুলো কিন্তু আইএমএ জাহিলিয়াতের যে লক্ষণ, মূর্খদের লক্ষণ, অজ্ঞদের একটা লক্ষণ। যখন আপনি এই কাজগুলো করতে থাকবেন, আমাদের এই সমাজে মানুষ সারাদিন পরিশ্রম না করে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করবে এই লোকটা এত সুন্দর গাড়ি কিনলো কী করে, এই লোকটা এত সুন্দর কথা বলে কী করে, এই লোকটা এইভাবে সুন্দর লিখে কী করে, এই লোকটার এত সুন্দর একটা বাড়ি হলো কী করে। তো এই জিনিসগুলো সে চিন্তা করে এখন তারপরে সে দ্বিতীয় ধাপে চিন্তা করে এগুলো পাওয়া যায় কী করে, তাহলে তার মেয়েটাকে কি ভাগিয়ে নেওয়া যায়, তার স্ত্রীকে কি বিপদগামী করা যায়, তার সন্তানটিকে কোনো মতে বিপদগামী করে মাদক আসক্ত করে তার মাধ্যমে কি এই যে বিশাল সহায় সম্পত্তি এগুলো হস্তগত করা যায়। এই যে চিন্তাগুলো আমাদের সমাজে একেবারে ভাইরাসের মতো বেড়ে যাচ্ছে, যা কিনা প্রথমে পরিবার, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র এবং রাজনীতি সবগুলোকে রীতিমতো যাকে বলা হয়
একেবারে ক্যান্সারের মতো, ভাইরাসের মতো আক্রান্ত করে ফেলেছে। আর সেই দিক থেকে সব রাজনৈতিক দলগুলোই অনেকটা যুদ্ধের ময়দানে যাওয়া হয় প্রতিপক্ষের খবরাখবর নেওয়ার জন্য। তারা গুপ্তচর নিয়োগ করে এবং গুপ্তচরের পেছনে অনেক টাকা খরচ করে। এখন কেবল সরকারি গুপ্তচর নয়, প্রত্যেকটা বড় বড় রাজনৈতিক দল যারা আছেন তারা সবাই গুপ্তচর নিয়োগ করেছে। যার যত টাকা, যার যত ক্ষমতা, সে তত বেশি গুপ্তচর নিয়োগ করেছে। এবং একজন মানে গুপ্তচর যে ক্ষেত্রে অনেক সময় ডবল স্ট্যান্ডার্ড হিসেবে বা ডবল এজেন্ট হিসেবে কাজ করছে। জামাতের এজেন্ট হয়তো বিএনপির হয়ে কাজ করছে, বিএনপির এজেন্ট হয়তো জামাতের হয়ে কাজ করছে, আওয়ামী লীগের এজেন্ট হয়তো বিএনপির হয়ে কাজ করছে। আর এতে করে দলের মধ্যে বা দলগুলোর মধ্যে পারস্পরিক মারামারি, হানাহানি গত 14 মাসে যে পরিমাণ বেড়েছে, এটা গত 50 বছরও হয়নি। এগুলোই কাউন্টার ইন্টেলিজেন্সের কানাকানি কথার কারণে, কূটনামির কারণে। আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগের মধ্যে জামাতের এজেন্ট গিজগিজ করছে। আপনি দেখবেন যে দেশের বাইরে বসে বা ইভেন বাংলাদেশে বসে কিছু মানুষ কার্যত কৌশলে আওয়ামী লীগের পক্ষে বলছে, কিন্তু আওয়ামী লীগের পক্ষে বলতে গিয়ে সে এমনভাবে মানে আচরণ করছে, এমন উগ্রতা দেখাচ্ছে, এমনভাবে অঙ্গভঙ্গি করছে, সঙ্গতের কারণেই লোকজন মানে আওয়ামী লীগের পক্ষে চিন্তা করার পরিবর্তে এই লোক আওয়ামী লীগ করে কি করে, এই কথা চিন্তা করে তারপরে তারা উল্টো আওয়ামী লীগের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। দেশের বাইরে কয়েকজন অনেক আগের থেকে, বিশেষ করে লন্ডনে, আমেরিকাতে যারা আওয়ামী লীগের পক্ষে কথাবার্তা বলেন এবং অনেক আওয়ামী লীগের কমিটিতে আছেন এবং তারা দৃশ্যত মনে হবে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য তারা শহীদ হতে রাজি বা ইচ্ছুক। তাদের সাথে সাহসী মানুষ আওয়ামী লীগে নেই, এমনকি শেখ হাসিনার চাইতেও তারা বেশি আওয়ামী লীগ করেন। এরকম কয়েকজন আমি স্পষ্টভাবে জানি যে এরা সেই 2010-11 সন থেকেই শিবিরের এজেন্ট রূপে সেই আওয়ামী লীগের ভিতরে ঢুকেছে, আর এখন পরিপূর্ণভাবে মহীরূপে বট বৃক্ষে পরিণত হয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে গেছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, উগ্রতা এবং অশ্লীল শব্দ। একটা জিনিস দেখবেন যে আওয়ামী লীগের লোকজন এমনি যাই হোক না কেন মেজাজ গরম, কিন্তু ওইভাবে কিন্তু আওয়ামী লীগ বা বিএনপির লোকজন গালাগালি করতে পারে না। যাদের মুখের ভাষা খারাপ, কথায় কথায় উগ্রতা দেখাচ্ছে, গালাগালি করছে, চোখ দুটো গোল গোল করে ফেলছে, ধরে নেবেন যে এদের রক্তের মধ্যে রাজাকার আলবদরের বীজ আছে এবং এরা বংশ পরম্পরায় রাজাকারী নীতি, আলবদরি নীতি আর শামসের যে নীতি, এই নীতিমালা দ্বারা বেড়ে উঠেছে। ফলে সে সকল লোক মসজিদের ইমাম হোক, সে সকল লোক মন্দিরের পূজারী হোক, আলটিমেটলি এরা সেই রাজাকারের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা তারা বজায় রাখে। আওয়ামী লীগের যদি আইডেল ধরেন, সেই আওয়ামী লীগের আইডেলকে তাজউদ্দিন সাহেব, বঙ্গবন্ধু, সৈয়দ আশরাফ, ইভেন ওবায়দুল কাদের সাহেব। তা আওয়ামী লীগের এরকম শীর্ষ পর্যায়ের 100 জন নেতাকে, সাবের হোসেন চৌধুরী, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমর, সুরঞ্জিত সেনগুপ্ত, একজনের মুখে জীবনে একটা বাজে শব্দ শুনেছেন? বাজে কথা? আপনারা আওয়ামী লীগ সম্পর্কে বদনাম করেন। সিমিলারলি আপনি যদি বিএনপিতে যান, সেখানে এরকম অনেক ভদ্রলোক পাবেন, কিন্তু এই যে আমাদের সমাজে এখন যে অশ্লীল অশ্রাব্য গালাগালি কারা করছে, অনলাইনে করছে, বাইরে করছে, আর মুনাফিকে কারা করছে, এটা বলার দরকার নাই। তো কাজেই বিএনপি হোক, আওয়ামী লীগ হোক কিংবা জামাত হোক, এই নাম ধরে যারাই গালাগালি করছে, প্রতিপক্ষকে খিস্তি খাওয়ার করছে, আপনি ধরে নেবেন এদের সকলের মূল এক। এরা শুধুমাত্র সময়ের প্রয়োজনে কেউ ডবল স্ট্যান্ডার্ড, কেউ ডবল এজেন্ট, কেউ কাউন্টার ইন্টেলিজেন্স এর যে পদ্ধতি, সে অনুযায়ী তারা দেশ, জাতি এবং রাজনীতির সর্বনাশ করছে। বিএনপি এবং আওয়ামী লীগের মতো যারা রাজনৈতিক দল, এই সোজা একটা জিনিস, মানে আমরা লতে একটা বিষয় পড়েছি, বাই বর্ন ক্রিমিনাল, মানে জন্মগতভাবে কিছু লোক অপরাধী হিসেবে জন্ম নেয়।
2 নম্বর হলো যে মানুষের অঙ্গভঙ্গির মধ্যে তার অপরাধ প্রবণতা ফুটে ওঠে, মানুষের ভাষার মধ্যে তার অপরাধ প্রবণতা ফুটে ওঠে, তার ইচ্ছাশক্তি ফুটে ওঠে, এমনকি হাতের লেখার মধ্যে তার অপরাধ প্রবণতা ফুটে ওঠে। তো সেই দিক থেকে আওয়ামী লীগের লোকজন যারা জামাতের বট বাহিনীর ভাষায় গালাগাল করছে, প্রতিপক্ষকে রাগারাগি করছে, আপনি নিশ্চিত ধরে নেন যে ওটা রাজাকারের রক্ত, ওটা আওয়ামী লীগের রক্ত নয়। বিএনপির মধ্যে যে লোকটি ওইরকমভাবে গালাগাল করছে, প্রতিপক্ষকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করছে, বট বাহিনীর মতো গালাগাল করছে, জামাতি বট বাহিনীর মতো গালাগালি করছে, আপনি ধরে নেন দুনিয়া উল্টে গেল, সে যদি তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ বন্ধু হন, বেগম জিয়ার আত্মীয় হন, ডাজ নট ম্যাটার, ওটা জামাতের প্রোডাক্ট, ওটা রাজাকার আলবদরের প্রোডাক্ট। এই জিনিসগুলো যদি বুঝেন তাহলে বুঝতে পারবেন। আবার জামাতের যারা লোকজন, তাদের মধ্যে আওয়ামী লীগের লোকজন কীভাবে ঢুকে আছে এটাও জামাতের লোকজন বুঝতে পারবেন। আওয়ামী লীগের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য যদি তাদের মধ্যে দেখেন বুঝতে পারবেন যে এটা রয়ের এজেন্ট এবং এটা আওয়ামী লীগের এজেন্ট। তো এই যে সেটা কি, সেটা হলো কোনটা রয়ের এজেন্ট আমি জামাতকেও বলে দিই, এর কারণ হলো বিএনপিকে বলছি, আওয়ামী লীগকে বলছি, জামাতে বলবো যে আমাদের ব্যাপারে বলেন না কেন। জামাতের যে লোকগুলো যারা বিএনপির মধ্যে এবং আওয়ামী লীগের মধ্যে ঢুকে আছে, তারা হোমোজেনিয়াস, মানে সব সময়ই তারা গালাগালি করে, খিস্তি খাওয়ার করে, চোখ মুখ ভেংসি দিয়ে, মানে সবসময় 24 আওয়ার্স, এবং তাদের শুরু থেকে শেষ পর্যন্ত কখনো ভালো কিছু তাদের মধ্যে নেই। এটা হলো রাজাকারি, আলবদরি আর শামসির স্বাভাবিক বৈশিষ্ট্য। আর রয়ের এজেন্ট হিসেবে যারা জামাতের মধ্যে আছে, জামাতের পক্ষে বলার চেষ্টা করছে, তারা একবার ওয়াজ করবে, একবার ভালো কথা বলবে, একবার সাহিত্য নিয়ে দর্শন নিয়ে কথা বলবে, একবার হুজুর হওয়ার চেষ্টা করবে, আবার একটু পর অসভ্য হওয়ার চেষ্টা করবে। কি চমৎকার যুক্তি! চট্টগ্রামে আওয়ামী লীগ কার্যালয় দখলের বিষয়ে এনসিপির চট্টগ্রামের নেতারা বলতেছেন সংবাদ সম্মেলন করে যে ভবনে বসে বসে পাহারা দিত, এটা কি তাদের কাজ? তারা বলছে যে প্রশাসনকে বলছে, প্রশাসন ব্যবস্থা নেয়নি, তাই তারা আইন হাতে তুলে নিয়েছে। বাহ, দেখেন, এটা হচ্ছে মব কালচারের একটা অংশ। যে কথাটা বললো এটা হচ্ছে মবের কথা। মব কি বলে? মব বলে যে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তাই আমরা ব্যবস্থা নিয়েছি। তো এটা কি মানে ঢাকার পরেই তো চট্টগ্রামের অবস্থান, তার একটা রাজনৈতিক গুরুত্ব আছে। তো এরকম একটা কার্যালয় দখল রাতের বেলা খবর হলো, এখন পর্যন্ত এনসিপির নেতারা কেন্দ্রীয়ভাবে এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। আমি ভাবছিলাম যে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেবে, যেমন রেড ক্রিসেন্ট হাসপাতালে একজন উপপরিচালক বোধহয় এনসিপির নেতা, তাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বের করে দেওয়া হলো, দল থেকে বহিষ্কার করা হলো, কারণ সেখানে মাহফুজ আলমের এক ভাই ওই মানে পরিচালনা বোর্ডের সদস্য। তো এটার ব্যাপারে খুব তড়িৎ সিদ্ধান্ত নেওয়া হলো। এখানে স্বার্থ আছে ওই রেড ক্রিসেন্টের বেলায়, যে একটা দলের নেতাকে বের করে দেওয়ার ব্যাপারে, আর এখানে অভিন্ন স্বার্থ। এইভাবেই দখল চলবে, কারণ সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় আছে, তারা গোপন সূত্রে খবর পাবে যে এখানে আওয়ামী লীগের লোকজন আসা যাওয়া করে, সুতরাং দখল করে নেবে। যুক্তিগুলি দেখেন, মানে অটোমেটিক ভাবে আওয়ামী লীগের কার্যালয়গুলি হয়ে যাবে এনসিপির কার্যালয়। চিন্তা করছেন কিভাবে মবকে উৎসাহিত করা হয়? এভাবেই হয়। বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতায়াত করতেন, কার্যক্রমও চলতো, প্রশাসন এই নিয়ে ব্যবস্থা নেয়নি। স্থানীয় লোকজনের আহ্বানে এনসিপি নেতাকর্মীরা ওই কার্যালয়ে যান। স্থানীয় লোকজনের কাছে এনসিপির অত্যন্ত গুরুত্ব। চট্টগ্রামে খেয়াল করেন, তারা বলছে যে ভাই তোমরা তাড়াতাড়ি আসো, এসে এই দেখো আওয়ামী লীগের তো কার্যক্রম শুরু করলো, সর্বনাশ করে ফেলবে। ওই বিল্ডিং এ মানে বিএনপি আছে, জামাত আছে বা অন্য দলগুলো আছে, এতগুলো দল আছে ওই বিল্ডিং এ। তো ওখানে বড় দল হিসেবে বিএনপি আছে, জামাত আছে। তো স্থানীয় লোকজন জামাতকেও খবর দিল না, বিএনপিকেও খবর দিল না, খবর দিল এনসিপি কে। এনসিপি তখন দেশ জাতি উদ্ধার করা তো তাদের মূল দায়িত্ব, কারণ তারা বাংলাদেশের একটা পুনর্জন্ম দিছে, তারা দৌড়ে আসে। এইগুলি কোনো যুক্তি বলেন? বিকাল 5:30
বিপ্লব উদ্যানে সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে বক্তব্য দেন এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন এবং মোহাম্মদ এরফানুল হক। কি অবস্থা! মানে গত 5 বছরে 5ই আগস্টের পর আওয়ামী লীগের অফিসগুলো পরিত্যক্ত ছিল, কিন্তু 2 মাস ধরে খবর পাচ্ছি অফিসগুলোতে কার্যক্রম চলছে, দরজা জানালা লাগানো হচ্ছে, লোকজন আসা যাওয়া করছে। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন ব্যবস্থা নেয়নি। এবং তারা নগরের নিউ মার্কেটের দোস্ত বিল্ডিং এ অবস্থিত আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখল এবং ভাঙচুর করে একদল তরুণ। আরিফ মঈনুদ্দিন সেটার নেতৃত্ব দেন। এখানে বলছেন আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেমে নেই। এই ভবন আওয়ামী লীগ বিনা ভাড়ায় দখল করেছিল, পাশাপাশি সেখানে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করা ছিল। আওয়ামী লীগের এখন যে অবস্থা, তাতে তারা নিজেরা কার্যালয়ে বসে থেকে ধরা দেবে, এটা হয় কোনোদিন? জামাতকে বসতে হয়েছে, বাংলাদেশের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয় সেও কোথায়, তো তারা কার্যক্রম চালায়নি। বিএনপির কার্যালয় অবরুদ্ধ ছিল না, নয় পল্টন, তো কার্যালয় মানে যাইতে হয়েছে, গেলে তো সেখানে ফাঁদ ধরা পড়বে, সুতরাং কার্যালয় বন্ধ রেখে তো তারা কার্যক্রম করছে। আর এখানে আওয়ামী লীগ এত মানে বেকুব যে তারা জানে যে যে কোনো মুহূর্তে তারা অ্যারেস্ট হয়ে যাবে তারা বসলে। এখন এমন হয়তো যে তারা মিটিং করতেছিল সেই সময় এনসিপির লোকজন হাজির হয়েছে, সেটাও তো না। এগুলো হলো থোড়া যুক্তি। আসল হচ্ছে দখল। দুর্ভাগ্যজনক হচ্ছে প্রশাসন এই ব্যাপারে কোনো চুপ, কোনো তাদের বক্তব্য নেই। এনসিপি কেন্দ্রীয়ভাবেও এই বিষয়টা দেখলো না। এবং এর ফলে হবে কি, এই দখলবাজি, এই মব, এগুলি কিন্তু চলতে থাকবে বা এইগুলিকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। এটাই প্রত্যাশা করি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানি হচ্ছে। রিভিউর এখতিয়ার কিন্তু একেবারেই ন্যারো। আইনের পরিপন্থী হয়েছে কিনা, কোনো সরাসরি আইন লঙ্ঘিত হলো কিনা, কোনো বিবেচ্য বিষয়কে বিবেচনা করা হয়েছে কিনা, কোনো তথ্য প্রমাণাদি যেটা গ্রহণযোগ্য সেটাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে কিনা, এর খুব সীমাবদ্ধ জায়গায় এই রিভিউর এখতিয়ারটি। একজন আইনজীবী হিসাবে, নাগরিক হিসাবে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ইতোপূর্বে আমাদের কোর্টের জাজমেন্ট হয়েছে, অ্যাপিলেও জাজমেন্ট হয়েছে, এখন রিভিউ শুনানি চলছে। কি হতে পারে এই প্রশ্ন অনেকেরই। সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দেবেন এটা আমরা কেউই জানি না, আগাম বলাও সম্ভব না। তবে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গণমাধ্যমে এসেছে। তিনি প্রশ্ন করেছেন, সংসদের সার্বভৌমত্বকে অস্বীকার করা বা হস্তক্ষেপ করা হবে কিনা, বা সংসদের এখতিয়ারে ইন্টারফেয়ার করা হবে কিনা, এমনভাবে গণমাধ্যমে নিউজ এসেছে। একজন নাগরিক হিসাবে এবং একজন সাধারণ আইনজীবী হিসাবে আমার প্রায় 40 বছরের কাছাকাছি আইন প্রফেশনে সম্পৃক্ত থাকা, আমাদের লিজেন্ড বিচারকেরা বিভিন্ন সময় যে সকল জাজমেন্ট দিয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে, তদানীন্তন পূর্ব পাকিস্তানের ইতিহাসে, আমাদের ভারত উপমহাদেশের ইতিহাসে, সেই সকল জাজমেন্টের নির্যাসটা হচ্ছে রাষ্ট্রের প্রতিটি অর্গান তার সীমারেখার ভিতরে কাজ করবে। বিচার বিভাগ অর্পিত বিচার সম্পন্ন করবেন, সাংবিধানিক আদালত হিসাবে দেখবেন সংবিধানের আর্টিকেল 7(2) অনুচ্ছেদের বিষয়ে, অর্থাৎ সংবিধানের পরিপন্থী কোনো আইন হলো কিনা সেটা দেখবেন। আর সংবিধানের 104 অনুচ্ছেদে তার যে সর্বোচ্চ ক্ষমতা আছে, সেক্ষেত্রেও বলা হয়েছে ফর কমপ্লিট জাস্টিস, পূর্ণাঙ্গ ন্যায় বিচার করার জন্য সিদ্ধান্ত দিতে পারেন। তবে একেবারে ন্যায় বিচার, আমি একজন ধর্মীয় বিশ্বাসের মানুষ হিসাবে মনে করি চূড়ান্ত ন্যায় বিচার সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিন দিতে পারেন। আর বিচারকরা দিতে পারেন ন্যায় বিচার তাদের কাছে উত্থাপিত তথ্য, প্রমাণ, আইন এবং আনুষঙ্গিক বিষয়ের আলোকে। সেই জায়গায়
বিচার বিভাগ তার সীমারেখার ভিতরে কাজ করবেন। এটাই হচ্ছে ইতোপূর্বে যত আমাদের ফেমাস জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টের নির্যাস হচ্ছে সেটা, যে সংসদের কার্যক্রমে বা নির্বাহী বিভাগের কার্যক্রমে বিচার বিভাগ হস্তক্ষেপ করবে না, যদি না দেখা যায় যে নির্বাহী বিভাগ বা সংসদ কনস্টিটিউশনের পরিপন্থী বা আইনের পরিপন্থী কোনো কিছু করেছেন। একইভাবে সংসদ অর্থাৎ আইন প্রণয়নের বিভাগও এমন কোন আইন প্রণয়ন করবেন না যে আইন আমাদের সর্বোচ্চ আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, অথবা যে আইন রাষ্ট্রের মৌলিক কাঠামো, উদ্দেশ্য, লক্ষ্য, চিন্তা চেতনার পরিপন্থী। নির্বাহী বিভাগও আইনের আওতায় নির্বাহী কার্য সম্পন্ন করবেন। যখনই ব্যত্যয় ঘটবে তখনই কিন্তু সর্বোচ্চ আদালত সে বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন। অর্থাৎ মোদ্দা কথা, প্রতিটি বিভাগ তার নিজস্ব সীমারেখায় কাজ করবেন। আর শুরুতে যেটা বললাম, রিভিউর জুরিসডিকশন ভেরি ভেরি লিমিটেড। আমাদের সুপ্রিম কোর্টের এখন যারা বিচারক হিসাবে দায়িত্ব পালন করছেন, বিশেষ করে অ্যাপিলেট ডিভিশনে, তারা স্ব জায়গায় সমৃদ্ধ মানুষ। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বাইরে পড়াশোনা করেছেন, তিনি বিখ্যাত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের পুত্র, তার মাও একজন সমৃদ্ধ মানুষ ছিলেন। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, তিনিও ভালো লেখাপড়া করে আসছেন, তার বাবা বিচারপতি ছিলেন, উপরাষ্ট্রপতি ছিলেন, তার মাও একজন বিখ্যাত সমৃদ্ধ মানুষ। বিচারপতি জনাব মোহাম্মদ জোবায়ের রহমান চৌধুরী, তার বাবা একজন বিচারপতি ছিলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এবং জোবায়ের রহমান চৌধুরী বিচারক হিসাবেও তার নিরপেক্ষতা রক্ষা করেছেন। বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, তিনি একজন বিখ্যাত আইনজীবীর সহচর্যে আইন পেশায় ছিলেন, যিনি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। এবং বিচারপতি রেজাউল হকের পিতা একজন স্বনামধন্য স্কুল প্রধান শিক্ষক ছিলেন, তিনি একজন শিক্ষকের সন্তান। বিচারপতি এস এম ইমদাদুল ইসলাম, তিনি একটা বড় বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপরে ডিগ্রি নিয়ে এসেছেন। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত আইনজীবীর সঙ্গে কাজ করেছেন, তার সহচর্য পেয়েছেন। তার পরিবারের অনেক আপনজন মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। বিচারপতি ফারা মাহবুব, তার পিতা বাংলাদেশের একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন, তার পিতা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। ফারা মাহবুব অত্যন্ত অল্প বয়সে বিচারক হলেও তার নিরপেক্ষতা, দৃঢ়তা এবং বিচারক হিসেবে তার স্বচ্ছতা প্রশংসনীয়। এই কম্পোজিশনের অ্যাপিলেট ডিভিশন নিশ্চয়ই ভালো কোনো জাজমেন্ট দেবেন। একজন নাগরিক হিসাবে এবং একজন আইনজীবী হিসাবে আমার প্রত্যাশা থাকবে, চিরদিন কেউ এই আসনে থাকবেন না, কদিন পরে সবাই সাবেক হয়ে যাবেন। আমি একটি দায়িত্বে ছিলাম, আমি এখন সাবেক। কিন্তু বিচারকরা অত্যন্ত সম্মানিত স্থানে থাকেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয় আল্লাহর পরে বিচারকদের গুরুত্ব বিবেচনা করা হয়। আমরা আশা করব আপনারা চলে যাওয়ার সময় যে জাজমেন্টটি রেখে যাবেন, সেই জাজমেন্টটি আপনাদের পূর্বসূরীরা অর্থাৎ আমাদের লিজেন্ড বিচারকরা যে সকল বিখ্যাত জাজমেন্ট দিয়ে গেছেন, তার নির্যাসের জন্য প্রতিফলন ঘটে। আপনাদের জাজমেন্টের মধ্য থেকে আপনারা বেঁচে থাকবেন। অবসরে যাওয়ার পরেও, এই পৃথিবী থেকে প্রস্থান করার পরেও এমন যেন কিছু না হয় যে জাজমেন্ট আমাদের সুপ্রিম কোর্টের মহিমান্বিত অতীতের গৌরবময় জাজমেন্টের ধারাবাহিকতাকে ম্লান করে দেয়। আমি আশা করি এই যে বিখ্যাত বিচারকদের কম্পোজিশন, আমাদের যে অ্যাপিলেট ডিভিশন, নিশ্চয়ই তারা আবেগতাড়িত নয়, বাস্তবতার নিরিখে, সীমারেখার মধ্যে এবং অতীতের জাজমেন্টগুলির যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালগুলিকে অবশ্যই মনে রাখবেন। এটা আমার অত্যন্ত বিনীত প্রত্যাশা। আমার এই প্রত্যাশাটা অমূলক নয়। সময় বহিয়া যাবে। কিছুদিন পূর্বেও যিনি প্রধান বিচারপতি ছিলেন, তিনি এখন
সাবেক। কিছুদিন পূর্বেও যারা অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি ছিলেন তারা এখন সাবেক। প্রধানমন্ত্রী ছিলেন অনেকেই, তারা এখন সাবেক। অনেক বিচারপতিরা এখন আর পৃথিবীতেও নেই। কর্মের মধ্য থেকে অমরত্ব লাভ করার চেষ্টায় যেন কোনো ঘাটতি না হয় সেটা প্রত্যাশা করি। আমি বিশ্বাস করি আমাদের বিচার বিভাগ সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করবে না। আমাদের বিচার বিভাগ কিন্তু সংবিধানের বিধিমালার আওতায় তৈরি, অর্থাৎ সৃষ্টির মূল স্তম্ভটা কিন্তু সংবিধান। নিশ্চয়ই এই সংবিধানের প্রোটেক্টর হিসাবে বিচার বিভাগ মনে রাখবেন, সংবিধান যতটুকু এখতিয়ার দিয়েছে তার বাইরে এক্সারসাইজ করা যাবে না। জুডিশিয়াল অ্যাক্টিভিজমের নামে কিভাবে অধীনস্থ আদালতে এনার্কি হচ্ছে, তার সুপারভাইজারি অথরিটি হিসাবে বিচার বিভাগ কি সে বিষয়গুলো খতিয়ে দেখছেন? গুরুতর অভিযোগ রয়েছে অধস্তন আদালতের সুপারভাইজিং অথরিটি হিসাবে আমাদের হাইকোর্ট ডিভিশন অর্থাৎ সুপ্রিম কোর্ট দায়িত্ব পালন করছেন না, এমন গুরুতর অভিযোগ। অধস্তন আদালতে এখন আর বিচার নেই, আজ্ঞাবহ আদেশ প্রতিপালনের ইনস্ট্রুমেন্টে পরিণত হয়েছে। এই অভিযোগ সর্বত্র। আমাদের বিচার বিভাগ কি নির্বাক হয়ে থাকবেন? আমাদের বিচার বিভাগের স্বাধীনতা শুধু কাগজ কলমে নাকি বাস্তবে কোনো প্রতিফলন ঘটাবেন? আজ যারা ঘটাবেন না তারা কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবেন, কারণ অর্পিত দায়িত্ব পালন না করার ব্যর্থতার দায় কিন্তু অস্বীকার করা যায় না। আমার প্রত্যাশা বিচার বিভাগে যখনই মানুষ দিক হারিয়েছে, অসহায় হয়েছে, এই বিচার বিভাগের কাছে আশ্রয় নিয়েছে, সেই বিচার বিভাগ আজ কিন্তু মবের ভয়ে আতঙ্কিত, নির্বাহী বিভাগের নির্দেশ প্রতিপালনে ব্যতিব্যস্ত। এটা বিচার বিভাগ নয়, এটা নির্যাতনের একটা ইনস্ট্রুমেন্টে পরিণত হয়েছে কিনা এমন প্রশ্ন কিন্তু ব্যাপক আলোচনায়। জিনিসটা ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুলের একটা মন্তব্য নিয়ে গত দুদিন ধরে, গতকাল এবং আজকে নানা ধরনের আলোচনা হচ্ছে। আলোচনাটা না হলেও পারত, কারণ উনি একটা মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের পর কিছুক্ষণের মধ্যেই উনি আবার সেই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু যখন আলোচনাটা হচ্ছে তখন আমার কাছে মনে হয়েছে যে এটা একেবারে বোধহয় অর্থহীন নয়। আমি বলছি কারণটা। উনি মঙ্গলবার মানে গতকালকে এই জুলাই গণহত্যার বিচার এটা নিয়ে একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উনি একটা মন্তব্য করেছেন। উনি বলেছেন, আমি কোট আনকোট আপনাদের পড়ে শোনাই, শেখ হাসিনা ও তার সরকার যে জঘন্য অপরাধ করে গেছে, এমন অপরাধ ৭১-এ মুক্তিযুদ্ধের সময়ও সংঘটিত হয়নি। মানে শেখ হাসিনা এবং তার সরকার, এটা কিন্তু আসলে একটু ক্লিয়ার না মানে শেখ হাসিনা এবং তার সরকার কিন্তু ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। সেই সময় তারা কিছু কাজ করেছে, সেই সময় কিছু অপরাধ হতেই পারে, যে কোনো সরকারের আমলে কিছু অপরাধ হয়। যেমন বিএনপি যখন ক্ষমতা ছিল তারাও কিছু ভুল করেছে, অপরাধ করেছে। এখন যারা ক্ষমতায় আছেন তারাও নানা রকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে আমি মনে করি। অপরাধের সঙ্গে জড়িয়ে পড়া মানে কি সরাসরি নিজে যে একজনকে গলা টিপে হত্যা করা, এটা না, কিন্তু গলা চিপে ধরা এটা না। কোনো একটা অপরাধ হতে দেওয়াও কিন্তু সরকারের জন্য একটা অপরাধ। যাই হোক, সেটাও হতে পারে। কিন্তু আমি মনে করি শেখ হাসিনার উনি বেসিক্যালি গত যে শেষ দফায় যে ২০০৯ থেকে যে ২০২৪ পর্যন্ত উনি ছিলেন, উনি এই সময়ের কথায় ইঙ্গিত করেছেন বলে আমার ধারণা। কোনো সন্দেহ নেই, এই সময় অনেক অপরাধ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বিরোধী দলের উপর টর্চার হয়েছে, বিরোধী দলকে কোনো জনসভা করতে দেওয়া হয় না, জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি এগুলোর কোনোটাকেই অবমূল্যায়ন করছি না। কিন্তু তার সঙ্গে
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের তুলনা করতে যাওয়া কেন? আমার বিবেচনায় এই তুলনা করতে যাওয়াটা এক ধরনের মূর্খতা। উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনার সম্পর্কে এই ধরনের শব্দ উচ্চারণ করা আমার ঠিক হলো না, কিন্তু আমি তবু এই কথাটাই উচ্চারণ করলাম। কখনোই তুলনা করতে হয় না, তুলনা করলেই নানা ধরনের বিতর্ক হয়। যে কারণে এটা যখন উনি বলেছেন, বলার কিছুক্ষণের মধ্যে আমি দেখেছি সামাজিক মাধ্যমে এটা নিয়ে ব্যাপক ট্রল হচ্ছে, ব্যাপক সমালোচনা হচ্ছে। এবং ওনার যিনি শ্বশুর ছিলেন মিস্টার হুমায়ুন আহমেদ, তার স্ত্রী, তিনিও দেখলাম একটু ব্যঙ্গ করে ওনাকে একটা ট্রল করেছেন, যাও একটা মন্তব্য করেছেন। সেগুলো নিয়ে আলোচনা না করি, কিন্তু পরে কি হলো, কিছুক্ষণের মধ্যে উনি একটু দুঃখ প্রকাশ করে নিজের ফেসবুক পেজে একটা মন্তব্য দিয়েছেন। সেখানে উনি লিখেছেন যে শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য, লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো, নির্বিচারে নারী, কিশোর, শিশু হত্যা, হেলিকপ্টার দিয়ে গুলি করে বেসামরিক মানুষ মারা, মৃত্যু যন্ত্রণায় কাতর তরুণকে গুলি করে মারা, হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। যুদ্ধের ময়দানেও এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এটা উনি শেখ হাসিনার অপরাধের একটা বর্ণনা দিয়েছেন, কিন্তু এই বর্ণনাটা দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে জরুরি ছিল কিনা এটা নিয়ে আমার মনে একটু দ্বিধা আছে। মানে উনি তুলনা করে একটা ভুল করেছেন, ওখান থেকে দুঃখ প্রকাশ করে ব্যাক করবেন। যখন উনি ব্যাক করবেন তখন উনি আবার শেখ হাসিনার যে বর্ণনাগুলি দিয়েছেন সবগুলি মৃত্যু কি এভাবে হয়েছে তা কিন্তু হয়নি, তবুটা উনি আরেকবার উল্লেখ করলেন, প্রত্যেকটা ঘটনাকে আল্লাহ 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 বলে। ঠিক আছে, তারপর উনি কী বললেন, কিন্তু তাই বলে তার নৃশংসতার সঙ্গে ৭১-এর বাংলাদেশের মানুষের উপর যে পাকিস্তানি বাহিনী নৃশংসতা তুলনা করা ঠিক হয়নি। আমার দুটোই জঘন্যতম অপরাধ। আমার কথায় যারা ভেবেছেন আমি ৭১-এ পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখছি, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ৭১-এ যে নৃশংসতা হয়েছে বাংলাদেশের মানুষের উপর, কে করেছে? উনি বলেছেন পাকিস্তানি বাহিনী যেটা করেছে। রাজাকাররা করেনি? রাজাকার আলবদা তারা কি কম করেছে? তো তাদের কথাও একটু উল্লেখ করেন, বলতেন যে পাকিস্তানি বাহিনী ও আমাদের দেশীয় যাদের তাদের সহযোগী রাজাকার বাহিনী যে অত্যাচার করেছে, রাজাকারদের আপনি ক্লিন চিট দিচ্ছেন কেন? আচ্ছা, পাকিস্তানি বাহিনী অথবা ৭১-এ কী ধরনের অপরাধ হয়েছে তার কিন্তু কোনো বর্ণনা দিচ্ছেন না। শেখ হাসিনা একটা বর্ণনা দিচ্ছেন, বর্ণনা দিলেন, যদি একটা বর্ণনা দিতেন তখন কি হয়েছে? দেননি। না দিয়ে উনি পরে বললেন যে যারা আমার কথায় ভেবেছেন, মানে যারা ভেবেছেন যে আমি ৭১-এ পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখছি, তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তার মানে উনি যে কথাটা বলেছেন উনি কিন্তু ওখান থেকে সরেননি। মানে যারা ওনার কথায় ভেবেছেন এমনটি, উনি তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, অন্য কারোর কাছে না। তো ভাবতে হবে কারণ আপনি নিজের কাছে দুঃখ প্রকাশ করেন আগে। আপনি এই কাজটা ঠিক করেছেন? দুটোর সঙ্গে তুলনা করা যায়? যায় না। দেখুন, আমি একটা ঘটনা বলছি না, এটা একটা প্রবণতা মাত্র। এটা কিন্তু কে কি বললো, কোন ঘটনা কিছু আমি বাক্য করে চেঞ্জ করে আমি আলোচনা করে করতেই পারি, কিন্তু তারও চেয়ে বড় যে জিনিসটা আমি বলবো, এটা আসলে একটা প্রবণতা। এই জিনিসটা আমরা আরও স্পষ্ট হব। আপনারা দেখুন, জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, উনিও কিন্তু এরকম একটা তুলনা করেছেন। সেই তুলনাটা কী করেছেন? উনি বলেছেন যে কয়েকদিন আগে জামায়াত ইসলামের যে সভাটা হলো সোহরাওয়ার্দী উদ্যানে, তিনি বলেছেন সোহরাওয়ার্দী উদ্যান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত বড় সমাবেশ এই মাঠে আর কোনো দিন হয়নি। এবং তখন উনি ৭ই মার্চের কথা বলেছেন যে ইতিহাসের অনেক বড় সমাবেশ হয়েছিল 7ই মার্চে, কিন্তু 7ই মার্চ সেই সময়েও সোহরাওয়ার্দী উদ্যান টইটুম্বুর হয়ে ভরে ওঠেনি। এবং জামাতের মিটিং কত বড় হয়েছে, মিটিং সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে অন্য জায়গায় চলে গেছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। দেখেন, মিটিং বড় ছোটো নিয়ে আলোচনা করি না, আলোচনা হলো মানসিকতার আলাপ। সোহরাওয়ার্দী উদ্যান সৃষ্টি হওয়ার পরে এত বড় সভা হয়নি। কিসের বিবেচনায়? কে মাপলো? কীভাবে মাপলো? সোহরাওয়ার্দী উদ্যান হওয়ার পর দেখেন মিটিং হয়েছে মাত্র কয়েকটা। 7ই মার্চে জনসভা যখন হয় তখন এটা সোহরাওয়ার্দী উদ্যান ছিল না, তখন এটা ছিল রেসকোর্সের ময়দান। তার মানে তখন এখানে মাঝে যে গাছগুলো, একটা গাছও ছিল না রে ভাই। উনি ছিলেন সেই সভায়? উনি ছিলেন? আজকে বিয়ে কথা বলে দিলেন যে ওনার বয়স কত?
উনি যখন ছিলেন সেখানে কোথায় পড়েছেন? তখন তো এখানে কোনো উদ্যানই ছিল না। সোহরাওয়ার্দী উদ্যান তো হইলই স্বাধীনতার পরে। কোনো খবর রাখেন, পড়াশোনা তো করেন না। সরি টু সে, তুলনা করতে গেলে নিজেকে বড় করার জন্য না, অন্যকে ছোট করার কোনো প্রয়োজন নাই। অথবা উল্টোভাবে বললে, অন্যকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। এরা এইগুলি করতেছে। ৭১কে ছোট করে জুলাইকে বড় করতে গেলে জুলাই একসময় হারাই যাবে। দরকার নাই তো কোনো, যে সময়ে ঘটেছে যেটা সেটা সেরকমই থাকবো, কোনো সমস্যা নাই। ৭১ কত বড় ছিল, আমাদের মুক্তিযুদ্ধ কত বড় ছিল, ঘটনা ছিল, এটা বুঝতে হলে আরেকটু সময় লাগবে ভাই। একটা সময় একটা স্রোতের মধ্যে বসে একটা হুজুগের মধ্যে থেকে আপনি বিচার করতে পারবেন না। হুজুগের বাইরে আসেন, তাহলে বুঝতে পারবেন। আপনি যে ঘটনার সুবিধাভোগী, আপনি তো সেই ঘটনাকেই বড় করে দেখবেন, এটা তো স্বাভাবিক। আসিফ নজরুল সাহেব তো গত জুলাই আন্দোলনের সুবিধাভোগী ব্যক্তি, উনি এখন মন্ত্রী হয়েছেন। তো ওনার কাছে তো এইটাই বিরাট কিছু। তো উনি কিভাবে ওইটা বুঝবেন, উনি কিভাবে এটাকে কম করে দেখবেন? এটা পারবেন না, তো চেষ্টা করলেও পারবেন না। দূরের থেকে দেখতে হয়, ভেতরে ঢুকে বসলে হয় না। আমি যেটা বলছিলাম, এটা একটা প্রবণতার কথা। দেখুন, বঙ্গবন্ধুকে এবং মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করার একটা প্রচেষ্টা সবার মধ্যে চলছে, এবং এটা আমাদের জাতির জন্য আমি মনে করি এটা আত্মঘাতী প্রবণতা। এর তো কোনো দরকার নেই। এবং সেটা করতে যে কী করা হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে বলি কেবল। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে একটা হল ছিল। সেই হলের নাম চেঞ্জ করে আপনি কার নামে রাখছেন? শাহ আজিজুর রহমানের নামে রাখছেন। কে শাহ আজিজুর রহমান? আমাদের স্বাধীনতা যুদ্ধ চলাকালে উনি পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে জাতিসংঘে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন। মানে এর চেয়ে বড় প্রমাণিত মুক্তিযুদ্ধ বিরোধী ব্যক্তি আর হতে পারে না। আপনি তার নামে বঙ্গবন্ধুর নামের পরিবর্তে চেঞ্জ করে শাহজাদির নামে যখন একটা হলের নামকরণ করেন, তখন বোঝা যাবে যে আপনার মতলব আসলেই খারাপ, আপনার লোক ভালো না। এটা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট করেছে। ওই সিন্ডিকেটে যারা আছে, এই প্রত্যেকটা লোকের বিরুদ্ধে আমি নিন্দা করছি। আপনি কিভাবে এটা করলেন? হ্যাঁ, একটা নিয়ম করেছেন, শেখ হাসিনা তার পরিবারের লোকজনের নামে অনেক প্রতিষ্ঠানের নাম করেছিল, সেগুলি বাদ দেবেন, বাদ দেন। বাড়াবাড়ি করেছেন উনি, কোনো সন্দেহ নেই, অনেক বাড়াবাড়ি করেছেন। এর বিচার হওয়া উচিত, এর প্রতিকার হওয়া উচিত, বাদ দেওয়া উচিত। কিন্তু বঙ্গবন্ধু কি শেখ হাসিনা পরিবারের লোক? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি শেখ হাসিনার পরিচয়ে পরিচিত হচ্ছেন? এটা কেন আপনারা ভাবেন? এই ভাবনাটা তো ঠিক না। ঠিক আছে, ওনার নামে যদি 100টা হয়, গয়রা হয়, যদি সমানে হয়ে থাকে, আপনি বাদ দেন, শেষের দিকগুলি বাদ দিয়ে দেন, একটাও রাখবেন না, সব বাদ দিয়ে দেবেন। যখন আপনি সব বাদ দিয়ে দেন, তখন মনে হয় যে আপনার মধ্যে একটা মতলব আছে। আমি আলোচনা শেষ করার মুহূর্তে আমি আপনাদের একটা জিনিস বলতে চাই। দেখুন, আমাদের স্বাধীনতা যুদ্ধ নানাভাবে নানাজন লিখেছেন, সে আলোচনায় আমি যাচ্ছি, যারা যার যার মতলবে লিখেছেন। আমি আপনাদের স্বাধীনতা যুদ্ধের উপর লেখা একটা বই থেকে 2টো লাইন পড়ে শোনাচ্ছি। এই বইটা লিখেছেন জাপানি এক ভদ্রলোক, নাম হলো রক্ত ও কাদা। পারলে বইটা পড়েন, এটা প্রথমা প্রকাশনী বইটা প্রকাশ করেছি। এই বইটা লিখেছেন তাদামাসা হুকিউরা। উনি জাপানের একজন লোক। উনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে রেড ক্রিসেন্টের, তখনকার রেড ক্রস ছিল, সে রেড ক্রসের চাকরি করতেন, উনি তার কর্মী ছিলেন। এই ভদ্রলোক এই বইটাতে ভূমিকাতে একটা কথা লিখেছেন। আমি ভূমিকাটা আপনাদেরকে পড়ে শোনাবো, পুরোটা না, কিছু অংশ। উনি বলেছিলেন যে ওনার জাপানে যখন থাকেন, তখন ওনার একজন আত্মীয় মেডিকেলে পড়ে, একটা ছেলে, সে একটা কঙ্কাল কিনেছিল 1,20,000 ইয়েন দিয়ে। সেই কঙ্কালটা সে কিনেছিল তার গবেষণার জন্য। তবে তিনি জানতে পেরেছেন যে এই যার কঙ্কালটা কেনা হয়েছে তিনি একজন নারীর কঙ্কাল, এবং সেই নারীর মৃত্যু হয়েছিল 20 বছর বয়সে। এবং উনি আরও জানতে পেরেছিলেন এই কঙ্কালটা আসলে একজন বাঙালি নারীর কঙ্কাল। 71 সালে প্রচুর বাঙালিকে হত্যা করে মাটিতে চাপা দেওয়া হয়েছিল। সেখান থেকে কিছু কঙ্কাল ভারতের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি হয়ে যায় চোরাকারবারির মাধ্যমে। এটাও সেরকম একটা কঙ্কাল। এবং এটা বলতে যে তিনি এক জায়গায় লিখেছিলেন যে ওনার কাজ হিসেবে, আমি পড়ে শোনাচ্ছি, আমি আমার দায়িত্বের অংশ হিসাবে ঢাকায় এবং নাম না জানা এক ছোট্ট গ্রামে মোট 400টি মৃতদেহ
যথাস্থানে পৌঁছানোর কাজ করেছিলাম। মানে উনি একটা গ্রামেই 400 মৃতদেহ পৌঁছানোর কাজ করেছিলেন, ঢাকা এবং অন্য একটা জায়গায়। এবং তিনি তারপরে বলেছিলেন যে নোয়াখালী জেলা শহরের মাইজদিক রোড ছিল রেড ক্রিসেন্ট হাসপাতাল। হাসপাতালটি বিদ্রোহী গেরিলাদের চিকিৎসা করছে বলে অভিযোগ এনে পাকিস্তানি সেনারা 1971 সালের 19 আগস্ট ডাক্তার ও নার্স ও রোগীসহ মোট 59 জনকে গুলি করে হত্যা করে। ডিসেম্বরে মুক্তিবাহিনী এই হাসপাতালকে মুক্ত করার পর আমি সেখানে গিয়ে দেখলাম এখানে সেখানে ছড়িয়ে রয়েছে মানুষের হাড়, তাতে জড়িয়ে রয়েছে ওদের বাঁধার জন্য ব্যবহৃত দড়ি, সঙ্গে হাতের বালা, ফুলের নকশা করা শাড়ির টুকরো। আরও লিখেছেন, পাকিস্তান ভারত যুদ্ধের অবসানের পরপরই ঢাকায় একটি বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ খুঁড়ে 12 থেকে 17 বছরের মেয়েদের 250টি মৃতদেহ উদ্ধার করলাম। মানে একটু ভূমিকা লিখেছে, আরও ডিটেল আছে। একজন মাত্র ব্যক্তি, একজন রেড ক্রসের কর্মী, উনি কতগুলি মৃতদেহ উদ্ধার করেছেন তার বর্ণনা উনি দিয়েছেন। ভাই, তার সঙ্গে আপনি কাজ তুলনা করেন, কেন তুলনা করেন? এই তুলনায় যে নিজেকে আর হাস্যকর বানায়েন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দুদিন আগে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, কিছু সাংবাদিক বন্ধুরা ছিলেন সেখানে। যে এত লোক থাকলে যা হয়, মানে ঘরোয়া অনুষ্ঠান, বাট বেশ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হচ্ছিল। হঠাৎ করে একজন বললেন, যদি এই মুহূর্তে নির্বাচন হয় আমাদের দেশের মানুষের মন মানসিকতাটা আসলে কি? নির্বাচন কবে হবে জানি না, কিন্তু হাইপোথেটিক্যালি ধরা যাক যদি এখন নির্বাচন হয়, এই মুহূর্তে মানুষ আসলে কি ভাবছে, কাকে ভোট দেওয়ার কথা ভাবছে। নানাজন নানা মত দিলেন। আমার মনে হলো যে আমি বরং এই বিষয়টা আমাদের দর্শকদেরকে জিজ্ঞাসা করি না কেন। তো সেখানে বসেই আমি আমার এই চ্যানেলে একটা জরিপের আয়োজন করলাম এবং একটা মাত্র প্রশ্ন ছিল, এক লাইনে একটা জরিপ, এখন যদি নির্বাচন হয় আপনি কাকে ভোট দেবেন? এই ছিল আমার প্রশ্ন। আজকে দুদিন হয়ে গেছে, দুদিনের রেজাল্টটা নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করতে চাই। আসলে আলাপ করার প্ল্যান আমার আগেই ছিল, কিন্তু আমি দেখলাম এই জরিপের মধ্যে প্রচুর দর্শক আমাকে এই কথাটা বলেছেন যে এই জরিপের রেজাল্ট নিয়ে আপনি একটা অনুষ্ঠান করবেন। অনুষ্ঠান মানে আপনাদেরকে জানানো আর কি। আপনারা নিজেরা যারা জরিপে অংশ নিয়েছেন তারা জানেন, যারা জরিপে অংশ নেননি তাদের জন্য আমি মনে করি জিনিসটা একটু জানানো দরকার, যে দেশের মানুষের চিন্তা ভাবনা কীভাবে পরিবর্তিত হচ্ছে অথবা কোন দিকে যাচ্ছে, অথবা এই জরিপটাকে আসলে গণমানুষের যে চিন্তা, গণমানুষের যে ভাবনা তার প্রতিফলন ঘটাচ্ছে, এই প্রশ্নটাও কিন্তু এখান থেকে আসবে। আমি এই জরিপে আপনারা দেখবেন দুদিনে ভোট পড়েছে 69,000। পৃথিবীর কেবল বাংলাদেশের প্রেক্ষিতে না, পৃথিবীর যে কোনো দেশের প্রেক্ষিতে 69,000 ভোটার, মানে ভোট মানুষের মতামত দানকারী ব্যক্তির একটা জরিপকে খুবই গুরুত্ব দেওয়া হয়। 69,000 একটা বড় অঙ্ক, কিন্তু এত লোক এখানে ভোট দিয়েছে। এখানে কিন্তু ছলচাতুরির কোনো অবকাশ নেই, আমি আপনাদের দেখাচ্ছি। তো এত ভোটের মধ্যে ভোটটা কার কত পড়েছে, মানে কত পার্সেন্ট লোক কোন দলকে চেয়েছে। আমার জন্য আমি অপশন দিয়েছিলাম 5টা। এই কারণে এর চেয়ে বেশি আর দেওয়া যায় না, ইউটিউবে এর চেয়ে বেশি আর দেওয়া যায় না। আরও 2-1টা দিতে পারতাম, কিন্তু দিতে পারিনি। আমি আগামীতে যখন জরিপ করব, এখানে সবচেয়ে কম যে ভোট পেয়েছে জাতীয় পার্টি, তারা মাত্র 1% ভোট পেয়েছে। আগামীতে আমি জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেবো এখান থেকে, কারণ জাতীয় পার্টি আসলে হিসাবের মধ্যে আসবে না। জাতীয় পার্টির দুরবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে এখান থেকে আপনারা মোটামুটি একটু টের পাবেন। এখানে বিএনপিকে আমি 1 নম্বরে রেখেছিলাম, কিন্তু সবচেয়ে বেশি ভোট পেয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ভোট পেয়েছে 33%। এটা আমার ধারণা অনেকের কাছে অভাবিত এবং আমার নিজের কাছে অভাবিত। আমি ভাবতে পারিনি যে এরকম একটা আন্দোলনের পর, যে গণ আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ বিদায় হয়ে গেছে, সেই আন্দোলনের পর 3 মাস পার হওয়ার আগেই, 2 মাসের 2.5 মাসের মতো এর মধ্যেই যে আওয়ামী লীগকে এত লোকে আবার ভোট দিবে, এটা একটা অন্য ব্যাখ্যাও আছে, সে ব্যাখ্যাটা আমি পরে আসছি। বিএনপিকে ভোট দিয়েছে 28%, বিএনপি তৃতীয় হয়েছে।
কিন্তু আরেকটা বিষয় ছিল আমার জন্য, সেটা হলো দ্বিতীয় স্থান নিয়ে। দ্বিতীয় স্থান হয়েছে 31% ভোট নিয়ে জামায়াতে ইসলামী। আর অন্য দল বলতে আমি বলেছি, অনেকে ভেবেছিলেন যে নতুন কোনো দল হতে পারে ছাত্রদের নেতৃত্বে, অথবা ইসলামী আন্দোলনের একটা দল আছে, এরাও বেশ ভালো ভোট পেয়েছে গত বিভিন্ন নির্বাচনে। তো অন্য দলগুলোর একটা হিসাব করেছিলাম, সব দল মিলিয়ে মাত্র পেয়েছে 9%। তো এই যে হিসাবটা, আমার ধারণা এই ভোট প্রাপ্তিটা, এটা আপনাদের অনেককে হয়তো, আমি জানি না বিস্মিত করবে কিনা, কেউ হয়তো ভাববে এরকম যে হওয়ার কথা ছিল, কিন্তু আমি কিন্তু মনে মনে এরকমটা আসলে ভাবিনি। কেন এরকম হলো এটা নিয়ে আমি বোঝার জন্য নানা রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু আমি সেই ব্যাখ্যাগুলি দেওয়ার আগে বরং দ্রুত কয়েকটা কমেন্ট পড়ে নিই। আমি গোটা বিশেষ কমেন্ট পড়ব, একটু সময় লাগবে, কিন্তু প্রিয় দর্শক আশা করি আপনাদের ধৈর্য ঘটবে না। এই কারণে আমি পড়ব যে এটা কমেন্টগুলো পড়লে পর আপনারা বুঝতে পারবেন যে মানুষের মন মানসিকতায় কেন পরিবর্তনটা হচ্ছে এবং মানুষের মনে আসলে কি চলছে, এই ভাবনাটা আপনারা ধারণা করতে পারবেন। আমি প্রথম যে মন্তব্যটা পড়ছি সেটা হলো মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি লিখেছেন, সাংবাদিক হিসাবে এবং একজন জ্ঞানী মানুষ হিসাবে আপনাকে আমি খুব পছন্দ করি। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন। আমরা যে ভোটগুলি দিয়েছি, ভোটগুলো অবশ্যই আপনি মিডিয়াতে তুলে ধরবেন, এটা আমরা আশা করি। এই ধরনের মন্তব্য আরও অনেকেই করেছেন, এই জন্যই কিন্তু আমি অনুষ্ঠানটা করলাম। দ্বিতীয় যে মন্তব্যটা পড়ব সেটা লিখেছেন মিস্টার দেলোয়ার হোসেন। তিনি লিখেছেন, দাদা আপনার জরিপের পার্সেন্টেজের নৌকা অনেক এগিয়ে। ঠিক এই মন্তব্যটারই একটা রিপ্লাইও ছিল সঙ্গে, অনেকগুলি রিপ্লাই ছিল, আমি একটা রিপ্লাই নিয়েছি। সেটা লিখেছেন শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম লিখেছেন যে কারণ নৌকার কর্মীরা এখন সবাই ফেসবুকে ঢুকে গেছে, আর অন্যান্য দলের কর্মীরা এখন মাঠে প্রান্তরে স্বাধীনভাবে চলাফেরা করছে, উন্মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। তৃতীয় মন্তব্যটা আজম বিতুল লিখেছেন, যিনি বাংলাদেশের নামটি দিয়েছেন তার অপমানের কারণে মানুষ বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছে, আগামী নির্বাচনে সেটাই প্রমাণ করবে। চৌধুরী রায়হান লিখেছেন, সুষ্ঠু ভোটে ভালো প্রার্থী নিয়ে আওয়ামী লীগ আসুক। মানে ওনারা আওয়ামী লীগকে চাচ্ছেন, কিন্তু উনি চাচ্ছেন আওয়ামী লীগ যেন বেটার ক্যান্ডিডেট নিয়ে আসেন। মোহাম্মদ সুলেমান কাজী লিখেছেন, এখানে কাউকে ভোট দেওয়ার মতো মত আমার এখন নেই। নির্বাচনের আগ পর্যন্ত যে ভালো করবে তাকে ভোট দেব। মানে ওনার এই মতামত আমি বললাম এই কারণে, এরকম লোকও অনেকে আছেন যারা কোনো দল করেন না, তারা মনে করেন যে নির্বাচনের আগ মুহূর্তে ওনারা দেখবেন যে কোন দলটা ভালো করছেন তাদেরকে ওনারা ভোট দেবেন। যে এই শান্ত লিখেছেন, কোনো ব্যক্তির দায় দল নিবে না, নৌকার জায়গায় থাকবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তার মানে ওনার যে বক্তব্যটা আমাকে যেটা বুঝলাম সেটা হলো যে গত 15.5 বছর যে সমস্ত কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, উনি মনে করেন যে এটা ব্যক্তির দোষ, এটা দলের কোনো দোষ না। কাজে নৌকার জায়গায় থাকবে এবং কোনো দল যদি, কোনো ব্যক্তি যদি ভুল করে থাকে তার দায় তারা নেবে না। তালহা লিখেছেন, আন্দোলনে গেছিলাম যে উদ্দেশ্য নিয়ে তা বাস্তবায়ন হয়েছে। হাসিনার পদত্যাগের পরে দেশের যে অবস্থা, তাতে এটাই স্পষ্ট যে দেশ চালাতে শুধু ন্যায়পরায়ণ হলেই হয় না, যোগ্যতাও লাগে। যোগ্যতায় হাসিনার ধারে কাছেও কেউ নেই, তাই আমি শেখ হাসিনাকে চাই। আমি বর্তমান সরকারে যারা আছেন তাদেরকে এই মন্তব্যটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে বলবো যে আসলেই যোগ্যতাটা কিন্তু গুরুত্বপূর্ণ। মানে অন্ততপক্ষে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কিন্তু যোগ্যতাটাকে কাউন্ট করছে। আমির সোহেল লিখেছেন, অনলাইন জরিপ আর গণভোট এক বিষয় নয়। ভোট হলে বিএনপি 200+, জামাতে ইসলামী 20+, বিজেপি লীগ, মানে আওয়ামী লীগকে বিজেপি লীগ বলেছেন উনি, বিজেপি লীগ 15+, জাপা 3+ পাবে। এটা কিন্তু অনেকেরই ধারণা, অনেকে এভাবে ভাবেন, কাজে এটাও কিন্তু আপনারা ভেবে নিতে পারেন। আর এটাও ঠিক, উনি ঠিকই বলেছেন যে অনলাইন জরিপ আর ভোট আসলে এক না। অনলাইন জরিপ ঘরে বসে দেয়, অনেকে ফান করে দেয়, অনেকে সিরিয়াসলিও দেয়, কিন্তু এক না। কিন্তু আমি আবার এটাও মনে করি যে অনলাইন আর ভোট এক না হলেও মানুষের মানে প্রতিক্রিয়াটা তো কিছুটা আসে, সেই প্রতিক্রিয়াটা কিন্তু বিবেচনায় নেওয়ার মতো। মিস্টার করিম লিখেছেন, দিস সার্ভে ইজ শোয়িং আস ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন অফ আওয়ার প্রেজেন্ট রুলিং স্টেট।
মুক্তারুল ইসলাম লিখেছেন, এটা দেখে মাসুদ কামাল স্যার এবার চিন্তায় পড়ে যাবে, এতদিন আমি কিতার মধ্যে মন্ত্র ঢালছি বলে। না, আমি কোনো মন্ত্র ঢালিনি ভাই, আমি এই কথাটা বলে নেই। আমি কিন্তু কোনো পক্ষে বিপক্ষে নই, আমি কোনো মন্ত্রও ঢালিনি। যা ঘটছে সোসাইটিতে আমি কেবল সেই জিনিসগুলো তুলে ধরি, এবং একজন নাগরিক হিসাবে তুলে ধরি, সাংবাদিক হিসাবে, আর দু একটা যে মন্তব্য করি সেটা করি একজন নাগরিক হিসাবে। আমার হয়তো কিছু মত থাকতে পারে, সেগুলো বলি। কাজেই আমি এরকম ভাবছি না, চিন্তায় পড়ে যাইনি আমি। শাকিল বিডি লিখেছেন, আমি আশা করেছিলাম ইতিবাচক পরিবর্তনের, কিন্তু জামাত ও বিএনপির কুকর্মের কারণে বলতে বাধ্য হচ্ছি কাদের হাতে বাংলাদেশ যাবে এটা নিয়ে শঙ্কিত। মনে পড়ে বিভৎস 2001 থেকে 2006 সময়কাল। খাইরুল ইসলাম সবুজ শিকদার লিখেছেন, আমি সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাই, এমনটি যদি না পাওয়া যায় তাহলে কাউকেই দেব না। আশিক লিখেছেন, আমি আপনার দেওয়া অপশনে আওয়ামী লীগের নাম দেখে আশ্চর্য হয়েছি। এখানে 34% নিয়ে প্রথম স্থানে আছে আওয়ামী লীগ। হ্যাঁ, এর থেকে একটা বিষয় বোঝা গেল যে আওয়ামী দোষটা কতটা অ্যাক্টিভেট হয়ে আছে। কাজেই যারা দায়িত্বে আছেন তাদেরকে আরও সতর্ক হওয়া দরকার, পাশাপাশি আমাদের সবাইকেও সতর্ক থাকতে হবে। আমি আশিক সাহেবকে একটা কথা বলবো, আপনি অপশনে আওয়ামী লীগের নাম দেখে আশ্চর্য হয়েছেন। আপনি চেয়েছিলেন আওয়ামী লীগের নাম আমি দেবো না, কিন্তু এটা কি হয়? যারা জরিপে ফার্স্ট হবে, আপনি ফার্স্ট বয়কে সরিয়ে দেবেন, পরীক্ষা দিবেন না, এটা তো হয় না রে ভাই। হ্যাঁ, তারা অ্যাক্টিভ হয়েছে, তো তারা অ্যাক্টিভ হতেই পারে, এটাও তাদের একটা টেকনিক। আপনারাও অ্যাক্টিভ হন, অন্যরাও অ্যাক্টিভ হয় না কেন? অন্যরা অ্যাক্টিভ হলে পারে। মঞ্জুর রশিদ লিখেছেন, যারা অনলাইনে রাজনীতি করে তাদের পক্ষে এখানে সবচেয়ে বেশি ভোট পড়বে। অনলাইন রাজনীতি আর ভোট কখনো এক নয়। অনলাইনে এরকম যদি প্রকাশিত হবার পর মানুষের মধ্যে ভুল ধারণা যেতে পারে, তবে বিভিন্ন ইস্যুতে নাগরিক মতামতের জন্য জরিপ হতে পারে, তবে সেটা কোনোভাবেই ভোটের সাথে যায় না। মানে উনি বলতে চাচ্ছেন অনলাইনে এরকম জরিপ, ভোটের জরিপটা আমার করাই ঠিক হয়নি, কারণ এতে নাকি নাগরিকদের মধ্যে ভুল বার্তা যাবে। যেতে পারে, আমি অস্বীকার করি না, কিন্তু আমি আবারও বলি অনলাইন ভোট আর রিয়েল ভোট কিন্তু এক না। অনলাইন ভোটটা যারা দিয়েছে মানুষই তো দিয়েছে। আবার কেউ কেউ বলেন এটা নাকি আর্টিফিশিয়ালি দেওয়া যায়, আমি জানি না দেওয়া যায় কিনা, কিন্তু যে মন্তব্যগুলো আমি পড়লাম আপনার, এই মন্তব্যগুলো তো আর্টিফিশিয়ালি লেখা যায় না, এগুলো তো কেউ না কেউ কষ্ট করে লিখছে। যদি ওনারা গর্তেও লুকিয়ে থাকেন তো ওনারা তো অ্যাক্টিভ আছেন, এই অ্যাক্টিভিটিকে আপনি কীভাবে ইগনোর করবেন? কাজেই আমি মনে করি এটা বরং এটা থাকা যে যেতে পারে, এই ধরনের জরিপ হতে পারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের চিন্তা চেতনা উপলব্ধি করার জন্য। যারা বিরোধীতে আছেন তারা হয়তো সতর্ক হবেন, তারা হয়তো নতুন স্ট্র্যাটেজি গ্রহণ করবেন। আমি এটাকে খুব একটা খারাপ মনে করি না। মিস্টার কামরুল ইসলাম লিখেছেন, এই জরিপটি চালানোতে বিএনপির জন্য উপকার হয়েছে, এতে তারা সংশোধন হয়ে মানুষ হওয়ার একটা সুযোগ পেল। দেখুন।